অনেক দিন আগের কথা। একটি সাপ টুনি পাখির ডিম খেয়ে ফেলে। এই জন্য বনের রাজা সিংহ সেই সাপটাকে জঙ্গল থেকে চিরদিনের মতো তাড়িয়ে দেয়। এরপরে অনেকগুলো বছর কেটে যায়, আর ওই ইচ্ছাধারী নাগটা আরো শক্তিশালী রূপে ওই জঙ্গলের মধ্যেই ফিরে আসে। আরে মহারাজ, আমি যে ফিরে এসেছি এই জঙ্গলে, আর আমি ফিরে এসেছি আরো শক্তিশালী রূপে। আর এখন আমার কাছে আছে এই নীলকণ্ঠ নাগমণি। এই নীলকণ্ঠ নাগমণির জোরে আমাকে কেউ হারাতে পারবে না। শুনে রাখুন মহারাজ, আমি আপনাকে আর আপনার এই জঙ্গলটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে এসেছি। আমাকে কেউ হারাতে পারবে না। আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন মহারাজ, আমি আসছি। আজ অনেক বছর পর আমি এই জঙ্গলের মধ্যে ফিরে এসেছি। ওই সাপটা যখন এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেইখানে ওই টুনি পাখিটা চলে আসে। আরে তুমি আবার এই জঙ্গলের মধ্যে ফিরে এসেছো? তোমার কি একটুও লজ্জা করে না? তোমাকে যে এই জঙ্গলের মহারাজ এই জঙ্গল থেকে তাড়িয়ে দিল, তারপরেও তুমি এলে? আরে পুচকে টুনি পাখি, তুই আবার আমার সামনে এসেছিস। তোর জন্যই আমার এই জঙ্গল ছেড়ে যেতে হয়েছিল। এখন তো তোকে আমি মেরেই ফেলবো। এই কথা বলে ওই সাপটা তার মুখ থেকে আগুন বের করে ওই পাখিটাকে সেইখানে মেরে ফেলে। ওই সাপটা যখন ওই পাখিটাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, ঠিক তখনই এই সমস্ত কিছু দূর থেকে একটা শেয়াল দেখে ফেলে। আরে ওই সাপটা আবার এই জঙ্গলে ফিরে এসেছে, আর ও তো ওই টুনি পাখিটাকে মেরেও ফেললো। না, আমাকে এক্ষুনি যেতে হবে মহারাজের কাছে, আর গিয়ে সমস্ত ঘটনা খুলে বলতে হবে। এই কথা বলে শিয়ালটা সেই সিংহ মহারাজের কাছে চলে যায়। মহারাজ মহারাজ, একটা কথা বলার আছে। আমাদের জঙ্গলে যে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। আরে শিয়াল, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? হ্যাঁ, কি হয়েছে বলো আমাকে। মহারাজ, আপনি বহু বছর আগে যে সাপটাকে তাড়িয়ে দিয়েছিলেন এই জঙ্গল থেকে, সেই সাপটা যে আবার ফিরে এসেছে, তাও আবার অনেক শক্তি নিয়ে, আর টুনি পাখিটাকে এসে আগুনে পুড়িয়ে মেরে ফেললো জানো। শেয়াল, তুমি যে সমস্ত কথা বলছো, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো আমাদের সামনে মহা বিপদ। এখন যে আমি কি করি আমার মাথায় কিছুই আসছে না। শেয়াল, এ কি, তোমরা দুজন এত চিন্তিত কেন? কি হয়েছে? মিষ্টি পরি, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। তাহলে শোনো, আমি বহু বছর আগে টুনি পাখির ডিম খাওয়ার অপরাধে যে সাপটাকে এই জঙ্গল থেকে বের করে দিয়েছিলাম, সে আবার এই জঙ্গলে ফিরে এসেছে, তাও নাকি আবার শক্তি নিয়ে, আর যাকেই পাচ্ছে তাকেই আগুন লাগিয়ে দিচ্ছে, আর জঙ্গলের গাছপালাগুলোতেও আগুন লাগিয়ে দিচ্ছে। ও আচ্ছা, এই ব্যাপার। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের পাশেই আছি। আমি বেঁচে থাকতে এই জঙ্গলের আর এই জঙ্গলের পশু পাখিদের কোনো অসুবিধায় আমি হতে দেব না। ঠিক আছে সিংহ মহারাজ, তাহলে তোমরা দুজন আমার পিছনে পিছনে এসো। আমিও দেখি ওই নাগরাজের কত ক্ষমতা জঙ্গলের ক্ষতি করার। এইদিকে ওই ইচ্ছাধারী সাপটা তার মুখ থেকে আগুন বের করে জঙ্গলের সমস্ত গাছপালাতে আগুন লাগাতে থাকে। আগুন লাগাতে লাগাতে সেই ইচ্ছাধারী সাপটা তাদের সামনে চলে আসে। আরে মহারাজ যে, আমি তো আপনাকেই খুঁজছিলাম, আর আপনি নিজে থেকে আমার সামনে আসলেন, ভালোই হলো। আপনার কি মনে আছে আমার কথা? আজ থেকে বহু বছর আগে আপনি আমাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এখন তো আমি আবার ফিরে এসেছি, তাই আপনাকে আর আপনার জঙ্গলকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে এসেছি, জানেন। আরে ইচ্ছাধারী নাগ, তুমি এত বড় বড় কথা বলো না। তোমার সামনে আমিও দাঁড়িয়ে আছি, দেখেছো তুমি? আরে ইচ্ছাধারী নাগ, তোমাকে এই জঙ্গল থেকে তাড়িয়েছিল, তার তো যথেষ্ট একটা কারণও ছিল। এমনি এমনি তো আর তোমাকে তাড়িয়ে দেয়নি। তাই তুমি যদি ভেবে থাকো এই জঙ্গলের ক্ষতি করবে, সেটা আমি কখনোই হতে দেব না। আমার কাছেও জাদু শক্তি আছে, আমি আমার জাদুর শক্তি দিয়ে তোমাকে আমি এক্ষুনি মেরে ফেলবো। এই কথা বলে ওই মিষ্টি পরি তার জাদুর শক্তি দিয়ে ওই নাগরাজকে সেইখানে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। একটা খুব সুন্দর জঙ্গলে অনেকগুলো পাখি একসঙ্গে বসবাস করত। ওই জঙ্গলের একটা গাছের ডালে একটা ছোট্ট ঘর বানানো ছিল। ওই ঘরের মধ্যে বসবাস করত একটা কালু কাক আর তার বউ সুন্দরী কাক। ওই কালু কাক আর সুন্দরী কাক সবসময় এটাই ভাবতো, তারা যেন ঘরে বসে বসে খাবার খেতে পায়, তাদের যেন খাবার খোঁজার জন্য বাইরে যেতে না হয়। আরে সুন্দরী, ঘরে কি কোনো খাবার আছে? থাকলে দাও তো, আমার খুব খিদে পেয়েছে। না না কালু কাক, ঘরে তো একটা খাবারও নেই। আজকে তোমার অন্যজনের কাছ থেকে চেয়ে খাবার নিয়ে আসতে হবে। কি বলছো সুন্দরী, খাবার নেই? আমি তো সেদিনকাই পায়রার কাছ থেকে কত খাবার নিয়ে আসলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাহলে আর কি করার, আমাকে যেতেই হবে কারোর কাছ থেকে খাবার চাইতে। আমরা তো আর বাইরে যেতে পারবো না খাবার খোঁজার জন্যে। হ্যাঁ গো কালু কাক, আমরা তো খাবার খুঁজতে যেতে পারবো না, কিন্তু ঘরে তো একটা খাবারও নেই।
তাই তুমি যাও বাইরে গিয়ে কারোর কাছ থেকে খাবার চেয়ে নিয়ে আসো। সে তো ঠিক আছে, কিন্তু আমি খাবার কার কাছ থেকে চাইবো তুমিই বলো। আরে কালু কাক, তুমি একটা কাজ করো, তুমি টুনি পাখির কাছে যাও, তুমি ওর কাছ থেকে খাবার চাও, ও অবশ্যই দেবে। টুনি পাখি খুবই ভালো, তুমি যদি ওর কাছ থেকে দানা চাও তাহলে ও তোমাকে কখনো বারণ করবে না। ঠিক আছে সুন্দরী, তাহলে আমি টুনি পাখির কাছে যাচ্ছি আর গিয়ে কিছু খাবার চেয়ে নিয়ে আসছি। এই কথা বলে ওই কালু কাক টুনি পাখির কাছে চলে যায় আর গিয়ে বলে, আরে টুনি পাখি তুমি কি করছো? আরে কালু কাক, আমি তেমন কিছুই করছি না, আমি এখানে বসে আছি। এখন তুমি বলো, তুমি এখানে কেন এসেছো? আরে টুনি পাখি, তেমন কোনো বিষয় না, আমি তোমার কাছে এসেছি কিছু খাবার চাইতে। আমার ঘরের যে খাবার শেষ হয়ে গেছে, তুমি আমাকে কিছু খাবার দিয়ে দিলেই হলো, আমি এখান থেকে চলে যাব। আরে কালু কাক ভাই, তোমার ঘরের আশেপাশে তো কত দানা পড়ে থাকে, তুমি ওইখান থেকে কিছু দানা উঠিয়ে খেয়ে কেন নিচ্ছ না? আরে আমি এই টুনি পাখিকে কি করে বোঝাবো, আমি যে খাবার খুঁজতে একদমই পছন্দ করি না, আমার যে খুব বিরক্ত লাগে। আরে টুনি পাখি, তোমাকে কি আর বলবো, আমি না ভালো করে চোখে দেখতে পারি না, আমি যদি দানা খুঁজি কিছুই দেখতে পাই না। আমার এই চোখ দুটো বেশ কয়েকদিন ধরে খারাপ হয়েছে, আমি দানা তেমনভাবে কিছুই দেখতে পাই না, আমি চোখে না ঝাপসা ঝাপসা দেখতে পাই, আমি আমার চোখ দুটো দিয়ে সবকিছু স্পষ্টভাবে দেখতে পাই না, ওই জন্য যে আমি দানা ঠিকভাবে খুঁজতেই পারি না, তাই তো আমি এরোর কাছ থেকে চেয়ে চিনতে খাই। তুমি আমাকে কিছু দানা দিয়ে দাও। এই কথা শোনার পর টুনি পাখি কালু কাককে কিছু দানা দিয়ে দেয়। কালু কাক সেই দানাগুলোকে নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। কালু কাক যখন ওই দানাগুলো নিয়ে তার বাড়ির মধ্যে চলে আসে, তখন তার বউ সুন্দরী বলে ওঠে, আরে বাহ, টুনি পাখি তোমাকে দানা দিয়ে দিল, আমি তো জানতাম টুনি পাখি অনেক ভালো, তোমাকে সে অবশ্যই দানা দিয়ে দেবে। আরে হ্যাঁ হ্যাঁ সুন্দরী, আমি ওই টুনি পাখির সামনে একটু নাটক করছিলাম, আর ওই টুনি পাখি গলে গিয়ে আমাকে অনেকগুলো দানা দিয়ে দিল। কিন্তু কালু কাক, এইখানে তো খুব অল্পই দানা আছে, এই দানাগুলো তো আমরা দুজন এখনই খেয়ে শেষ করে ফেলবো, তাহলে আমরা রাত্রেবেলা কি খাবো বলো তো? আরে সুন্দরী, তুমি অত রাত্রের কথা ভেবো না তো, আমি নিশ্চয়ই আবার অন্য কারোর কাছ থেকে দানা চেয়ে নিয়ে আসবো, তুমি অত চিন্তা করো না। ওই কাক দুটো ছিল খুবই অলস, তারা এরোর কাছ থেকে দানা খেয়ে খুব আনন্দ পেত। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন কালু কাক তার ঘরের বাইরে বসেছিল, তখনই কালু কাক দেখতে পায় একটা পায়রা কিছু দানা নিয়ে উড়ে উড়ে যাচ্ছে। আরে বাহ, এই পায়রা তো নিজের মুখে অনেকগুলো দানা একসঙ্গে নিয়ে যাচ্ছে, আমি যদি কোনোভাবে এই পায়রাকে বুদ্ধু বানাতে পারি তাহলে তো ওই পায়রার সবগুলো দানাই আমার হবে। এই কথা ভাবার পর ওই কালু কাক সেই পায়রার কাছে চলে যায় আর গিয়ে বলে, আরে পায়রা বোন, তুমি এতগুলো দানা নিয়ে তোমার বাড়িতে যাচ্ছ, তোমার তো অনেক পরিশ্রম হচ্ছে, তুমি এত পরিশ্রম করে কি লাভ পাও বলো তো? আরে কালু কাক, তুমি এসব কি বলছো? আমি যদি পরিশ্রম না করি তাহলে আমি খাবো কি করে? আর তারপরে তো আমার ছোট ছোট দুটো বাচ্চাও আছে, তাদের জন্য তো কিছু খাবার আমাকে রাখতেই হয় সব সময়, তাই না? আরে পায়রা, তুমি এটা ভাবো, তুমি যদি একসাথে অনেক খাবার একবারে পেয়ে যাও তাহলে কেমন হবে বলো তো? কালু কাক ভাই, এমনটা যদি হয় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি একসাথে এত দানা পাবো কোথায় বলো তো? আমি বলছি তোমাকে, তুমি মন দিয়ে শোনো, আমরা যে গাছের উপরে বসে আছি, এই গাছের নিচেই একটা গর্ত আছে, তুমি যদি ওই গর্তের মধ্যে একটা দানা রাখো না, তাহলে পরের দিন এসে দেখবে সেইখানে অনেক দানা হয়ে গেছে। আর আমি তোমাকে যা বলছি এগুলো কিন্তু সবই সত্যি কথা, কারণ আমি একদিন একটা দানা নিয়ে এখান দিয়েই উড়ে উড়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার মুখের থেকে একটা দানা ওই গর্তের মধ্যে পড়ে গেল, কিন্তু আমি ওই দানাটাকে উঠালাম না, কারণ একটাই তো দানা পড়েছে, তাই আমি আর উঠাইনি। কিন্তু পরের দিন যখন আমি আবার এখান দিয়ে আসছিলাম, তখন দেখি সেইখানে অনেক দানা, তারপরে তো আমি ওই দানাগুলোকে আমার সঙ্গে করে নিয়ে আসলাম। আরে কালু কাক ভাই, তুমি কি সত্যি সত্যি বলছো? তাহলে আমি যদি এই দানাগুলোকে ওই গর্তের মধ্যে ফেলে দিই তাহলে কি আমি অনেক দানা পাবো একসঙ্গে? যদি আমি অনেক দানা পাই তাহলে তো খুবই ভালো হয়, তাহলে আমি মাসের পর মাস বসে বসে খাবো, আহা কি মজা। আরে হ্যাঁ হ্যাঁ পায়রা বোন, একদম সত্যি কথা, তুমি এখন যাও, এই দানাগুলো নিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দাও, তুমি কালকে এসে দেখবে তোমার অনেক দানা হয়ে গিয়েছে, তুমি এসে সবগুলো দানা নিয়ে যেও, কেমন? ওই পায়রা কালু কাকের দুষ্টু বুদ্ধিতে ফেসে যায়, আর পায়রা তার সবগুলো দানা নিয়ে সেই গর্তের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দেয়। আরে কালু কাক ভাই, আমি আমার সবগুলো দানাই ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছি, আমি কালকে অনেক দানা পাবো তো? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি অবশ্যই পাবে,
কালকে তুমি এসেই দেখো না একবার, কত দানা তুমি পেয়ে যাও। এখন যাও, তুমি বাড়ি চলে যাও। কালু কাকের এই কথা শুনে ওই পায়রা সেইখান থেকে চলে যায়। আরে বাহ, আমার মাথায় তো খুব বুদ্ধি, আমি ওই পায়রাটাকে কিভাবে বোকা বানিয়ে ফেললাম। এখন আমি যাই, ওই দানাগুলোকে উঠিয়ে নিয়ে যাই, আমার ঘরে নিয়ে যাই, আমার বউটা যে খাবে। এরপরে কালু কাক ওই গর্তের কাছে চলে যায় আর গিয়ে সেইখান থেকে সব দানাগুলোকে নিয়ে তার বাড়িতে চলে আসে। আরে বাবা কালু কাক, তুমি তো আজকে অনেক দানা নিয়ে এসেছো। তুমি একসাথে এত দানা কোথায় পেলে গো? আরে সুন্দরী, তোমাকে আর কি বলবো, আজকে না আমি একটা পায়রাকে খুব উল্লু বানিয়েছি। এরপরে ওই কালু কাক সুন্দরীকে সমস্ত কথা খুলে বলে। আরে বাহ, তুমি তো ওই পায়রাটাকে খুব ভালোভাবে উল্লু বানিয়েছো। এখন তো আমরা বেশ কিছুদিন নিশ্চিন্ত হয়ে এই দানাগুলোকে খেতে পারবো। আরে হ্যাঁ হ্যাঁ সুন্দরী, তুমি একদম ঠিক কথাই বলেছো। এখন তো আমরা বেশ কিছুদিন দানা খুঁজতে বাইরে যাব না, এখন আমরা ঘরে বসে অনেক গল্প করব। এই কথা বলে ওই কালু কাক আর সুন্দরী কাক কিছু দানা খেয়ে নেয় আর তাদের পেটের খিদেটা মিটিয়ে নেয়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কালু কাক আর সুন্দরী কাক সমস্ত দানাগুলোকে খেয়ে শেষ করে ফেলে। আরে কালু কাক, আমরা দুজন তো সবগুলো দানাই খেয়ে শেষ করে ফেলেছি। এখন তো তোমাকে আবার বাইরে যেতে হবে কারো না কারোর কাছ থেকে খাবার চাইতে। শোনো না কালু কাক, তুমি এবার যাও, আবার আগের বারের মতনই কাউকে পটিয়ে পাঠিয়ে অনেকগুলো দানা নিয়ে আসো, কেমন? ঠিক আছে সুন্দরী, এখন আমি যাচ্ছি, যাই আবার কারোর কাছ থেকে অনেকগুলো দানা পটিয়ে পাঠিয়ে নিয়ে আসি, কেমন? কালু কাক বাইরে এসে দেখে সেই পায়রাটা সেই গর্তের পাশে বসে আছে। তখন কালু কাক পায়রার কাছে আসে আর এসে বলে, আরে পায়রা, তোমার কি হয়েছে? তুমি এই গর্তের পাশে এইভাবে বসে কেন আছো? হ্যাঁ? আরে কালু কাক ভাই, আমি তোমার কথা মতোই তো এই গর্তের মধ্যে কিছু দানা ফেলেছিলাম, কিন্তু আমি এখনো একটা দানাও পাইনি। আজকে কত দিন হয়ে গেল। তারপরে আমি নিজে থেকে যে দানাগুলো এখানে ছেড়েছিলাম সেই দানাগুলো এখান থেকে গায়েব হয়ে গেছে। আরে পায়রা বোন, আমার মনে হয় এই গর্তের জাদুটা শেষ হয়ে গেছে। আমি তোমাকে একটা কথা বলতে পারি, তুমি আরো কিছু দানা নিয়ে আসো, যাও, আর তারপরে এই গর্তের মধ্যে ছেড়ে দেখো। প্রথমবার কোনো কাজ হয়নি তো কি হয়েছে, এইবার নিশ্চয়ই হবে। তুমি যাও, আরো কিছু দানা নিয়ে আসো আর এই গর্তের মধ্যে ছেড়ে দাও। আরে না না কালু কাক ভাই, আমি তোমার কথা শুনে এই গর্তের মধ্যে দানা ছেড়েছিলাম, কিন্তু আমি একটা দানাও পাইনি, তাই আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এই কথা বলে ওই পায়রা সেইখান থেকে রাগ হয়ে চলে যায়। আরে আমি তো ওই পায়রাটাকে কিছুতেই বুদ্ধু বানাতে পারলাম না। না, এইখানে বসে থেকে লাভ নেই, যাই অন্য কারোর কাছে যাই, দেখি কোনো দানা জোগাড় করতে পারি কি না। এই কথা বলে ওই কালু কাক একটা তোতা পাখির কাছে চলে যায়। সে গিয়ে দেখে ওই তোতা পাখি কিছু লঙ্কা খাচ্ছে। তখন কালু কাক বলতে থাকে, আরে তোতা ভাই, তুমি কি করছো? লঙ্কা খাচ্ছ নাকি? আরে না না কালু কাক, আমি লঙ্কা খাচ্ছি না, আমি তো আলু খাচ্ছি। তুমি কি দেখতে পাচ্ছ না আমি কি খাচ্ছি? তারপরেও কেন জিজ্ঞাসা করছো? হ্যাঁ? আরে এই তোতা পাখি তো খুবই শয়তান, আমি এর কাছ থেকে দানা চাইবো না, এ তো খুব চালাক, এ আমাকে একদমই দেবে না। না, যাই, এইখান থেকে চলে যাই। এই কথা বলে ওই কালু কাক সেইখান থেকে চলে যায়। এরপরে ওই কালু কাক একটা রানী পাখির কাছে চলে যায় আর গিয়ে বলে, আরে রানী পাখি, আমার না খুব খিদে পেয়েছে, আর আমার ঘরে যে আমার বউ আছে ওরও খুব খিদে পেয়েছে, তুমি কি আমাদের কিছু খেতে দিতে পারো? আরে কালু কাক, আমার কাছে যদি দানা থাকতো তাহলে আমি এইখানে কেন থাকতাম বলো তো? আরে রানী পাখি, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো তুমি। আরে কালু কাক, আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আর বলেছে আমি যদি দানা না নিয়ে আসতে পারি তাহলে আমাকে আর ঘরেই ঢুকতে দেবে না। আরে বাপরে, এই রানী পাখি তো আমার থেকেও বেশি বিপদে। না, এইখান থেকে আমি চলে যাই। এরপরে ওই কালু কাক টুনি পাখির কাছে চলে যায় আর গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে। আরে বাপরে, এই কালু কাকের হঠাৎ করে কি হয়ে গেল আর এখানে অজ্ঞানের মতো পড়ে আছে কেন? আরে কালু কাক ভাই, তোমার কি হয়েছে? তুমি এইভাবে গড়াগড়ি কেন করছো? হ্যাঁ? আরে টুনি পাখি, আমার খুব খিদে পেয়েছে, আমি অনেক দিন ধরে কিছুই খাই না, তুমি তাড়াতাড়ি যাও, আমাকে কিছু দানা দাও। এরপরে টুনি পাখি কিছু দানা ওই কালু কাকের মুখের উপরে ছেড়ে দেয় আর কালু কাক চট করে উঠে দাঁড়িয়ে পড়ে। আরে টুনি পাখি, তুমি আমাকে তো খাবার খাওয়ালে, কিন্তু এখন আমাকে আরো কিছু দানা দাও, আমার ঘরে যে আমার বউটা খিদের জ্বালায় ছটফট করছে। এরপরে টুনি পাখি কালু কাককে কিছু দানা দিয়ে দেয়
আর কালু কাক সেই দানাগুলো নিয়ে তার বাড়িতে চলে আসে। এরপরে কালু কাক আর তার বউ প্রত্যেক দিনের মতনই ওই দানাগুলোকে খেয়ে নেয় আর রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে। তারপরে কালু কাক আবার টুনি পাখির কাছে গিয়ে আগের দিনের মতনই নাটক করতে থাকে। কালু কাক টুনি পাখির কাছে যায় আর অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে। আর টুনি পাখিও প্রত্যেক দিনের মতনই আবার কিছু দানা দিয়ে দেয়। কালু কাক সেই দানাগুলোকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এইদিকে টুনি পাখি কালু কাকের সমস্ত শয়তানি বুঝতে পারে। তাই টুনি পাখি মনে মনে সিদ্ধান্ত নেয় সে কালু কাককে আর একটা দানাও দেবে না। এইভাবেই একটা দিন কেটে যায়। কালু কাক আবার এসে টুনি পাখির সামনে অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে। কালু কাককে এমন নাটক করতে দেখে টুনি পাখি বলতে থাকে, আরে কালু কাক ভাই, তুমি এইভাবে পড়ে আছো, কিন্তু আজকে তো তোমাকে দেওয়ার মতো আমার কাছে একটি দানাও নেই। আজকে যে আমারই নিজের অনেক খিদে পেয়েছে। এই কথা শুনতেই কালু কাক উঠে দাঁড়িয়ে পড়ে আর মন খারাপ করে কালু কাক সেখান থেকে তার ঘরের মধ্যে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। কালু কাক আর সুন্দরী বেশ কিছুদিন ধরে কিছুই না খেয়ে কাটিয়ে দেয়। এরপরে কালু কাক তার বউকে বলতে থাকে, আরে সুন্দরী, আমার তো খুব খিদে পেয়েছে, আমি খিদের জ্বালায় আর থাকতেই পারছি না। হ্যাঁ গো কালু কাক, তুমি ঠিক কথাই বলেছো, আমারও অনেক খিদে পেয়েছে, আমি তো খিদের জ্বালায় থাকতেই পারছি না। আরে কালু কাক, তুমি একটা কাজ করো, নিজেই চলে যাও দানা খোঁজার জন্যে। তুমি আর অন্য কারোর আশায় বসে থেকো না। এইভাবে যদি আমরা না খেয়ে বসে থাকি তাহলে তো আমরা মারা পড়বো। হ্যাঁ গো সুন্দরী, তুমি একদম ঠিক কথাই বলেছো। এখন যে আমাকে নিজে নিজেই দানা খুঁজে আনতে হবে, কারোর আশায় বসে থাকলে হবে না। এরপরে কালু কাক বাইরে চলে যায় আর কিছু দানা খুঁজে বের করে। সেই দানাগুলোকে নিয়ে তার বাড়িতে চলে আসে আর তারা দুজন মিলে সেই দানাগুলো খেতে থাকে। এরপরে কালু কাক অনেক পরিশ্রম করে রোজ দিন দানা খুঁজতে থাকে আর তারা সেই দানাগুলোকে খেয়ে তাদের খিদে মেটাতে থাকে। এরপরের থেকে তারা দুজন সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একটা জঙ্গলে টুনি পাখি বসবাস করত। টুনি পাখি তার বাসার মধ্যে দুটো ডিম পেড়েছিল, কিন্তু টুনির ওই ডিম দুটোর উপরে একটা চিলের নজর পড়েছিল। ওই চিলটা সবসময় ভাবতো টুনি পাখি কখন তার বাসার থেকে যাবে আর সে গিয়ে তখনই টুনি পাখির ডিম দুটোকে খেয়ে নেবে। কিন্তু টুনি পাখি ওই চিলের ব্যাপারে সমস্ত কথাই জানতো, এই জন্য টুনি পাখি তার ডিমের সঙ্গে সব সময় বসে থাকতো। আরে এই দুষ্টু চিলটা তো খুবই শয়তান, জঙ্গলের সব পাখিদের ডিমগুলো উঠিয়ে উঠিয়ে খেয়ে নিচ্ছে। জঙ্গলের সব পাখিদের তো ডিমগুলো খেয়েছে, এখন আবার আমার ডিমের পিছনে পড়েছে। যেইভাবেই হোক এই চিলটাকে তো উচিত শিক্ষা দিতেই হবে, না হলে তো এইভাবেই জঙ্গলের সমস্ত পাখিদের ডিমগুলো খেয়ে ফেলবে। এই কথা বলে টুনি পাখি ভাবতে থাকে ওই চিলটাকে কিভাবে উচিত শিক্ষা দেয়া যায়। আরে এই টুনি পাখি তো ওর ডিমের থেকে উঠছেই না। আমি তো এই জঙ্গলের কত পাখিদের ডিম খেয়েছি, কিন্তু এই টুনি পাখির মতো একটাও আমি দেখিনি যে সব সময় নিজের ডিমটাকে ধরেই বসে আছে, কখনোই বাইরে যাচ্ছে না। এত চিপকু টুনি পাখি আমি তো কখনো দেখিনি বাপু। এই পাখিটা তো খুবই চালাক, সে সব সময় তার ডিমের খেয়াল রাখছে। কিন্তু আমিও টুনি পাখির থেকে কম কিছু না, আমার নামও চিল। যখন আমি জঙ্গলের কোনো পাখির ডিমকেই ছাড়িনি, তাহলে তোর ডিম আর কি বলতো? এই টুনি পাখির ডিম তো আমি খেয়েই ছাড়বো। এই টুনি পাখির ডিম খাওয়ার জন্য আমার যা কিছু করতে হয় আমি তাই করব। এইদিকে টুনি পাখির মাথায় একটা ভালো বুদ্ধি এসে যায়, ওই চিলটাকে কিভাবে উচিত শিক্ষা দেয়া যায়। তখন টুনি পাখি তার ডিমগুলো উঠিয়ে সেইখান থেকে চলে যায়। টুনি পাখি যখন তার ডিমগুলোকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই ওই চিলটা টুনি পাখিকে দেখে নেয়। আরে এই টুনি পাখি কি অদ্ভুত, এতক্ষণ ধরে নিজের ডিমের পাশেই বসে থাকলো, তাও যখন উঠলো তাও আবার ডিম দুটোকে সঙ্গে নিয়ে গেল। ডিম দুটোকে যদি বাসার মধ্যেই রাখতো তাহলে তো আমার খাওয়ার জন্য কতই সুবিধা হতো, তা না করে ডিম দুটোকে নিয়েই গেল সঙ্গে করে। টুনি পাখি সেই ডিম দুটোকে নিয়ে একটা ঝোপের মধ্যে লুকিয়ে দেয়। এরপরে টুনি পাখি সোজা উড়ে চলে যায় সেই চিলের গুহার মধ্যে। টুনি পাখি গিয়ে দেখে ওইখানে চিলের বাসার মধ্যে দুটো ডিম পড়ে আছে। আরে এই চিলটা কত মূর্খ, সে জঙ্গলের সব পাখিদের ডিম খাওয়ার নেশায় নিজের ডিমের রক্ষা করতেই ভুলে গেছে। দেখো তো এই ডিম দুটো এখানে কিভাবে পড়ে আছে, এই ডিম দুটোকে দেখার মতো তো এখানে কেউই নেই। এখন আমি যেটা করতে যাচ্ছি এটা করলে তো ওই চিল খুব ভালোই শিক্ষা পাবে। ওই চিলটা যদি এমন শিক্ষা পায় তাহলে পরের বার থেকে অন্য পাখিদের ডিম খেতে তার বুকের মধ্যে অবশ্যই কেঁপে উঠবে। এই কথা বলে ওই টুনি পাখি চিলের দুটো ডিম নিয়ে তার বাসার মধ্যে চলে আসে। টুনি পাখি তার বাসার মধ্যে এসে সেই ডিম দুটোকে নিয়েই বসে থাকে। তখন ওই চিলটা সেইখানেই বসে থাকে টুনি পাখির ডিম খাওয়ার আশায়। আরে ভালোই হয়েছে,
টুনি পাখি তার ডিম দুটোকে নিয়ে তার বাসার মধ্যে চলে এসেছে। এখন টুনি পাখি কোথাও একটু যাক, আমি ওর ডিম দুটোকে গিয়েই খেয়ে ফেলবো। এখন তোমরা দেখতে থাকো আমি কি করি। এখন আমি এই ডিম দুটোকে এই বাসার মধ্যেই রেখে কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব। ওই চিলটা আমি না থাকা অবস্থায় যখন এইখানে ডিমগুলো খেতে আসবে আর ডিমটা খাওয়া হয়ে যাবে, তখন চিল বুঝতে পারবে যে নিজের ডিমগুলো হারিয়ে ফেললে কেমন দুঃখ হয়। এই কথা বলে টুনি পাখি সেখান থেকে উড়ে গিয়ে দূরে একটা গাছের উপরে বসে থাকে। আরে বাহ, টুনি পাখি চলে গেছে, বেশ ভালোই হয়েছে। এখন আমি যাই আর গিয়ে টুনি পাখির ডিমগুলোকে মজা করে খাই। এই কথা বলে ওই চিলটা টুনি পাখির বাসার মধ্যে চলে যায় আর গিয়ে তাড়াতাড়ি করে সেই ডিম দুটোকে খেয়ে নেয়। আরে এই ডিম দুটোকে খেয়ে আমার কেমন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে এই ডিম দুটো আমার ডিম। আরে আমি এটা কি করলাম, আমি আমার নিজের ডিমগুলোকেই খেয়ে নিলাম। ওই টুনি পাখি কত চালাক, সে নিজের ডিমগুলোকে বাঁচাবে বলে কোথাও লুকিয়ে এসেছে আর আমার ডিম দুটোকে এনে তার নিজের বাসার মধ্যে রেখে দিয়েছে। আর আমিও কত বলদ, আমি আমার নিজের ডিমগুলোকেই খেয়ে ফেললাম। আরে চিল, তুমি এখন বুঝতে পারছো তো যে নিজের ডিম হারালে কেমন দুঃখ হয়? এখন তুমি এইভাবে কাঁদতে থাকো কেমন? আর তুমি কেমন মা যে নিজের ডিমটাকেও চিনতে পারলে না, নিজের ডিমটাকেই খেয়ে ফেললে। এখন তুমি এই সমস্ত কথা ভেবে ভেবে সারাক্ষণ আফসোস করতে থাকবে। এরপরের থেকে ওই চিল খুব ভালো হয়ে যায় আর জঙ্গলের কোনো পাখিদের ডিমও খায় না সে। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় আর টুনি পাখির দুটো ডিম থেকেও ছোট ছোট দুটো বাচ্চা বেরিয়ে আসে। টুনি পাখি তার দুই বাচ্চাকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একটা জঙ্গলের একটা গুহার মধ্যে একটা ছাগল ছানা বসবাস করত। ওই ছাগলটা ছিল খুবই বুদ্ধিমান আর ওই জঙ্গলের মধ্যে বসবাস করত একটা বয়স্ক বৃদ্ধ শেয়াল। ওই শেয়ালটা এতটাই বৃদ্ধ ছিল যে নিজের শিকারটাও ঠিক মতো ধরতে পারতো না। না, এভাবে তো আর পারা যায় না, এমন ভাবে চলতে থাকলে তো আমি না খেতে পেয়ে মারাই যাব। এই বুড়ো বয়সে যে আমার শরীরে আর জোর নেই, আমি দৌড়তেই পারি না। এখন যে আমি কি করি? না যাই, এখানে দাঁড়িয়ে থাকলে যে চলবে না, আমি দেখি অন্য কোনো শিকার পাই কিনা, ওই দিকটা গিয়ে দেখি। আরে দূর, কতক্ষণ ধরে ঘুরছি কিন্তু কোনো শিকারই ধরতে পারছি না। আমার গায়ে যে আর একটুও জোর নেই। কত দিন হয়ে গেল আমি কিছুই খাই না, আমি যে মারাই যাব। না, আমাকে কোনো বুদ্ধি বের করতে হবে। এইভাবে শিকারের পিছনে ছুটলে যে আমি একটাও শিকার করতে পারবো না। এই বলে ওই বুড়ো শিয়াল পেটের মধ্যে খিদে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। অন্যদিকে ওই ছাগল ছানা সে ঘাস খাওয়ার জন্য ওই গুহার থেকে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর সেইখানে ওই বুড়ো শিয়ালটা চলে আসে আর এসে ওই গুহাটাকে দেখতে পায়। আরে দেখে তো মনে হচ্ছে এটা একটা গুহা আর এখানে কোনো প্রাণীও বসবাস করে। আরে হ্যাঁ, আমি তো ঠিকই ধরেছি, আমি তো ছাগল ছাগল গন্ধ পাচ্ছি। মনে হয় এই গুহার মধ্যে ছাগল ছানা আছে। আর যদি না থাকে তাও কোনো ব্যাপার না, এখন তো দিনের বেলা। আমি একটা কাজ করি, এই গুহার মধ্যে ঢুকে যাই। যদি থাকে তাহলে তো কপ করে গিলে খাবো, আর যদি না থাকে তাহলে অপেক্ষা করব। ও গুহার মধ্যে ঢুকতেই ওকে আমি কপ করে খেয়ে ফেলবো। আজকে আমার মনে হচ্ছে ভালো দিন আসবেই আসবে। আজকে তো ওই ছাগল ছানাকে খেয়ে আমার শরীরের একটু শক্তিটা বাড়াবো, কতদিন মাংস খাই না। এই কথা বলে ওই শিয়ালটা সেই গুহার মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পর ওই ছাগল ছানা ঘাস খেয়ে তার গুহার সামনে ফিরে আসে। তখন ছাগল ছানা দেখতে পায় তার গুহার সামনে কারুর পায়ের ছাপ পড়ে আছে। আরে এখানে কারুর পায়ের ছাপ, মনে হচ্ছে আমার গুহার মধ্যে কেউ ঢুকেছে, নিশ্চয়ই ঢুকেছে। না না, হঠকারিতা করে আমি আমার গুহার মধ্যে ঢুকবো না, যদি আমাকে খেয়ে নেয়। এই গুহার মধ্যে কেউ আছে কিনা এটা তো আমাকে জানতেই হবে, না হলে যে বাইরে বাইরে আমাকে রাত কাটাতে হবে। না, একটা কথা বলি, দেখি কোনো উত্তর পাই কিনা। আরে ছাগল বউ, তুমি গুহার মধ্যে আছো কিনা বলো তো? তুমি তো আমাকে বললে যে তুমি ঘাস খেয়ে এসে আমাকে ডাকতে। যদি তুমি ঢুকতে দাও তাহলে গুহার মধ্যে ঢুকবো, নতুবা ঢুকবো না, আমি চলে যাচ্ছি। ওই ছাগলের মুখে এই সমস্ত কথা শুনে ওই শিয়ালটা খুব চিন্তায় পড়ে যায়। আচ্ছা ছাগল বউ, তাহলে তুমি আমার উপরে এখনো রাগ করে আছো তাই তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনোই আসবো না। ওই ছাগলের মুখে এই সমস্ত কথা শুনে ওই শিয়ালটা বলে উঠলো, না না, আমি তোমার উপর রাগ করিনি, তুমি তাড়াতাড়ি ঘরে চলে এসো। ছাগল ওই গলার আওয়াজ শুনে বুঝতে পারে তার গুহার মধ্যে কেউ ঢুকে বসে আছে। ওরে বাবা রে, আমার সন্দেহ তাহলে ঠিক,
আমার গুহার মধ্যে যে কেউ ঢুকে বসে আছে। না না বাবা, আমি এখান থেকে পালাই পালাই পালাই, আর কখনো আসবো না বাপু। এই কথা বলে ওই ছাগলটা সেইখান থেকে চিরদিনের মতো পালিয়ে যায়। অন্যদিকে ওই বৃদ্ধ শিয়াল খিদের জ্বালা সহ্য না করতে পেরে সেইখানেই মারা যায়। একটা জঙ্গলে টুনি পাখি তার বাচ্চা টিঙ্কুর সঙ্গে বসবাস করত। আর ওই জঙ্গলের একটি গাছের ডালে একটা কালু কাক তার বাচ্চাকে নিয়ে বসবাস করত। টুনি পাখি ও কালু কাক তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। তারা দুজন একে অন্যের সুখে দুঃখে সব সময় একে অপরের সঙ্গেই থাকতো। এমনই একদিন টুনি পাখি কালু কাককে বলে, আরে কালু কাক, চলো আমরা জঙ্গলে যাই, খাবার খুঁজে নিয়ে আসি। আমার বাচ্চা টিঙ্কুর যে খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ টুনি, আমিও তোমাকে এই কথাটাই বলতে যাচ্ছিলাম। তাহলে চলো আমরা দানা খুঁজে নিয়ে আসি। কিন্তু জানো টুনি পাখি, আমার না আমার বাচ্চাটাকে থুয়ে বাইরে যেতে খুব ভয় লাগছে। যদি কোনো চিল এসে আমার বাচ্চাটাকে খেয়ে নেয়। আরে কালু কাক, তুমি এত ভয় কেন পাচ্ছ বলো তো? মনে হচ্ছে আজকে প্রথমবার তুমি বাইরে যাবে তোমার বাচ্চাকে একা রেখে খাবার খুঁজতে। আরে কালু কাক, তুমি একদম ভয় পেও না, কিছুই হবে না। আমার বাচ্চা টিঙ্কু আছে তো, তোমার বাচ্চা ঠিকঠাক দেখাশোনা অবশ্যই করে নেবে। সেসব তো ঠিক আছে টুনি, কিন্তু তুমি তো জানো ওর মা নেই, আর মা ছাড়া একটা বাচ্চা লালন পালন করা যে কতটা কষ্টের তুমি তো সেটা খুব ভালো করেই জানো। যাই হোক, অত ভেবে লাভ নেই, আর না খেয়ে তো থাকতে পারবে না। এখন চলো আমরা গিয়ে দানা খুঁজে নিয়ে আসি। এরপরে টুনি পাখি ও কালু কাক জঙ্গলের বাইরে চলে যায় খাবার খোঁজার জন্য। এইদিকে টুনি পাখি ও কালু কাকের বাচ্চা একসঙ্গেই থাকতে থাকে। ঠিক তখনই সেইখানে একটা ঈগল চলে আসে। ওই ঈগলটা এসে বলতে থাকে, কিরে কালু কাকের বাচ্চা, তুই তোর বাবার সঙ্গে বাইরে কেন গেলি না খাবার খোঁজার জন্য? তাহলে তো তুই আজকে প্রাণে বেঁচে যেতিস। যাই হোক, যাসনি, ভালোই করেছিস। আজকে তো আমার পেটটা ভরবে। আজকে আমি তোদের দুজনকে মজা করে খাবো। আরে দুষ্টু ঈগল, তুমি এইখান থেকে চলে যাও, না হলে আমি কিন্তু তোমাকে মেরেই ফেলবো। তুমি আমাকে যা বলেছো, কিন্তু আমার ভাইয়ের দিকে যদি তুমি তাকাও তাহলে তোমার চোখটাই আমি গেলে দেবো। না না ঈগল, তুমি ওই টিঙ্কুর কথা কিছুই শোনো না। আমার বোনটা তো অনেক ছোট, তুমি ওকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও। তোমার যদি খেতেই হয় তাহলে তুমি আমাকে খেয়ে নাও। আরে বাবা, ভাই বোনের ভালোবাসা তো দেখো, দেখে মনে হচ্ছে এরা একে অন্যকে ছাড়া বাঁচতেই পারবে না। যাই হোক, আজকে আমি তোদের দুজনকে খাবো না, আজকে তো তোদের দুজনের মধ্যে থেকে আমি একজনকে খাবো। আর আমি কাকে খাবো সেটা আমি মনে মনে ঠিক করে নিয়েছি। আজকে তো আমি এই কালু কাকের বাচ্চাটাকে খাবো। আরে ছোট্ট পাখি, তুই শুনে নে, আজকে আমি তোর প্রাণের ভাইটাকে মজা করে খাবো। হা হা হা। তুই জানিস ছোট্ট পাখি, আমি না কাকের মাংস খেতে খুব ভালোবাসি। আমি এর মাটাকেও খেয়েছিলাম। এর মাটাকে আমি ঠিক যেইভাবে খেয়েছিলাম ঠিক সেইভাবে আমি একেও খেয়ে ফেলবো। না না ঈগল, তুমি আমার ভাইটাকে খেও না, তুমি ওকে ছেড়ে দাও। আরে ছোট্ট পাখির ছানা, তুই চুপ করে থাক, আমি তো তোর ভাইটাকেই খাবো আগে। এখন তুই দেখতে থাক আর আমি তোর ভাইটাকে খেয়ে ফেলি। এই কথা বলে ওই ঈগলটা সেই কালু কাকের ছানাটাকে খেয়ে ফেলে। আরে ছোট্ট পাখির ছানা, আজকে আমি তোকে খাবো না, তোকে আমি কালকে খেতে অবশ্যই আসবো। আজকে তো আমার পেটটা মোটামুটি ভরেই গেছে, তাই তোকে আজকে আমি ছেড়ে দিলাম। তুই কালকে রেডি থাকিস, কালকে আসবো আর তোকে আমি কপ করে গিলে খেয়ে নেব। এই কথা বলে ওই দুষ্টু ঈগল সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর কালু কাক আর টুনি পাখি খাবার নিয়ে তাদের বাড়িতে চলে আসে, আর এসে দেখে কালু কাকের বাচ্চাটা সেই বাসার মধ্যে নেই। আরে টিঙ্কু, তুমি এত কান্নাকাটি কেন করছো? আর তোমার ভাই কোথায়? সে কোথায় গেল? কালু আঙ্কেল, ভাইকে না একটা দুষ্টু চিল এসে খেয়ে ফেলেছে, কিন্তু আমি ভাইকে একদমই বাঁচাতে পারিনি। আর ওই দুষ্টু চিলটা বলেছে ও কালকে আবার আসবে আর এসে আমাকে খেয়ে ফেলবে। মা, তুমি আমাকে বাঁচিয়ে নাও। কালু আঙ্কেল, তুমিও আমাকে বাঁচিয়ে নাও, না হলে যে ওই দুষ্টু ঈগলটা আমাকে খেয়ে ফেলবে। কি বলছো তুমি? কি বলছো টিঙ্কু? আমার বাচ্চাটাকে ওই চিল এসে খেয়ে গেছে? হে ভগবান, এটা কি হয়ে গেল? আমি আমার বাচ্চাটাকে কত কষ্ট করে মানুষ করেছিলাম, আর ওই দুষ্টু চিলটা এসে আমার বাচ্চাটাকে খেয়ে নিল। আমি এখন কি করে বাঁচবো? হে ভগবান, আমাকে পথ দেখাও, আমি কি করব? আরে কালু কাক, তুমি এইভাবে কান্নাকাটি করো না। কে বলেছে তোমার কেউ নেই? আমরা আছি তো। মা, ওই চিল বলেছে কালকে আসবে আর এসে আমাকে খেয়ে ফেলবে। মা, তুমি আমাকে বাঁচিয়ে নাও। মা, কি? ও আবার কালকে আসবে? না টুনি, এইখানে আমাদের থাকাটা একদম ঠিক হবে না।
চলো আমরা অন্য কোনো জঙ্গলে চলে যাই, না হলে তো এই টিঙ্কুকে আমরা হারিয়ে ফেলবো। হ্যাঁ কালু কাক, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরা যে ওই দুষ্টু চিলের সঙ্গে পেরে উঠবো না। এখন চলো আমরা এই জঙ্গল থেকে চিরদিনের মতো চলে যাই। হ্যাঁ টুনি পাখি, তাড়াতাড়ি চলো, না হলে যে ওই দুষ্টু চিলটা আবার চলে আসবে। এই কথা বলে ওরা তিনজন সেই জঙ্গল ছেড়ে চিরদিনের মতো অন্য একটা জঙ্গলে চলে যায়। আর সেইখানে গিয়ে ওরা তিনজন খুশি খুশি তাদের জীবন কাটাতে থাকে। একদিন টিঙ্কু রাস্তা দিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই টিঙ্কু তার সামনে একটা কলসি দেখতে পায়। টিঙ্কু সেই কলসিটাকে দেখে সেই কলসির দিকে এগিয়ে যায়। ঠিক তখনই সেই কলসিটা তার মধ্যে টিঙ্কুকে টেনে নেয়। অন্যদিকে টুনি পাখি টিঙ্কুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তার বাচ্চা বাড়ি ফিরে আসে না। এই জন্য টুনি পাখি নিজেই চলে যায় টিঙ্কুকে খোঁজার জন্য। তখন টুনি পাখি সেই কলসিটাকে দেখতে পায়। টুনি পাখি সেই কলসিটাকে দেখে যখনই তার দিকে যেতে নেয়, ঠিক তখনই একটা সাধু বাবা সেইখানে চলে আসে। আরে আরে টুনি দাঁড়াও, তুমি যেও না ওই কলসির কাছে। ওই কলসি যে একটা ভুতুরে কলসি, ওই কলসির মধ্যেই তোমার বাচ্চা টিঙ্কু আছে, কিন্তু ও তখনই বাইরে বেরিয়ে আসতে পারবে যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আরে টোনা, তুমি বাড়ি আসতে আজকে এত লেট কেন করলে? আর বলো না, আজকে কি হয়েছে জানো? আমি ওই বেড়ালটাকে বিশ্বাস করেছিলাম আর ওর উপকারও করতে গিয়েছিলাম, কিন্তু ও আমার ক্ষতি করতে চেয়েছিল জানো। আমি ওইখান থেকে অনেক কষ্টে নিজের প্রাণটাকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি জানো। তুমি যখন তখন যাকে তাকে বিশ্বাস করে নাও। তুমি কি ওই ধূর্ত শিয়ালের গল্প শোনোনি? কই না তো, আমি তো এমন গল্প কোনোদিনও শুনিনি। আমাকে বলো তো গল্পে কি আছে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আজকে এই গল্পটা শোনাবো। একটা খুব সুন্দর জঙ্গল ছিল, আর ওই জঙ্গলে বাসা বানিয়ে একটা টুনি পাখি বসবাস করত। টুনি পাখি তার জীবনে ভীষণ সুখী ছিল, আর তার কাছে পাকাপোক্ত একটা ঘরও ছিল। আর তার বাসার থেকে একটু দূরে ফলের গাছও ছিল। সেই ফলের গাছ থেকে ফল খেয়ে টুনি পাখি তার খিদে মেটাতো। একদিন টুনি পাখির ভীষণ খিদে পায়, তাই সে তার খিদে মেটানোর জন্য সেই ফল গাছের কাছে চলে যায়। টুনি পাখির ফল খাওয়া হয়ে যায়। টুনি পাখি ফল খাওয়ার পর যখন সে তার বাড়িতে আসে, তখন দেখে তার বাড়ির সামনে একটা কালু কাক বসে আছে। আরে কালু কাক, তুমি আমার ঘরের সামনে কি করছো? এখন রাস্তা ছাড়ো, আমি ঘরের মধ্যে যাব। আরে না না, এই ঘরটা তোমার কি করে হয়? এই ঘরটা তো আমার। এখন থেকে এই ঘরের মধ্যে আমি বসবাস করব। আরে কালু কাক, এটা কোন ধরনের কথা? তুমি লোকের ঘরকে নিজের ঘর কিভাবে বলতে পারো? আমি আমার ঘরটাকে ছেড়ে কিছুক্ষণের জন্য খাবার খেতে গিয়েছিলাম, আর তার মধ্যে তুমি আমার ঘরের মধ্যে এসে বলছো নিজের ঘর। এখন বেরিয়ে যাও এখান থেকে। আরে টুনি পাখি, তুমি আমাকে এই ঘরের থেকে কিভাবে বের করতে পারো? কই, এই ঘরের মধ্যে তো তোমার নাম লেখা নেই, তাহলে এই বাড়িটা তোমার হয় কি করে? হ্যাঁ, এই ঘরের মধ্যে এখন আমি বসে আছি, তাই এই ঘরটা এখন আমার। আরে কালু কাক, তুমি এমন ভাবে কেন বলছো? এই ঘরটা বানাতে আমি অনেক পরিশ্রম করেছি। তুমি এখন দয়া করে এই ঘরের থেকে চলে যাও। এইসব কিছু আর আমি জানি না। এই ঘরের মধ্যে আমি যতক্ষণ আছি এই ঘরটা আমার। আরে কি মুশকিলে পড়লাম আমি। এই ঘরের মধ্যে আমার নাম লেখা নেই, তাই এই ঘরটা আমার হতে পারে না। ঠিক আছে, আমার না তোমারও না। তাহলে চলো একটা বিচারকের কাছে যাই, সে যা রায় দেবে তারই হবে ঘরটা, কেমন? ঠিক আছে, চলো তাহলে শিয়ালের কাছে যাই। শিয়াল তো অনেক বুদ্ধিমান, ও যা রায় দেবে আমরা তাই মেনে নেব, কেমন? আচ্ছা কালু কাক, তাই হবে, তাহলে চলো। এই কথা বলে তারা দুজন শিয়ালের কাছে যাওয়ার জন্য রওনা হয়। কিছুটা দূরে গিয়ে তারা দুজন শিয়ালকে দেখতে পায়। এরপরে তারা দুজন শিয়ালের কাছে চলে যায়। আরে কালু কাক, এখন আমরা দুজন আমাদের বক্তব্য এই শিয়ালের কাছে বলি। এই শিয়াল যা রায় দেবে আমরা তাই মেনে নেব, কেমন? আরে শিয়াল মহারাজ, এখন তুমিই বলো। আমি অনেক কষ্ট করে ঘর বানিয়েছি, আর ওই ঘর থেকে কিছুক্ষণের জন্য খাবার খেতে গেলাম কিনা, আর এসে দেখলাম আমার ঘরের মধ্যে কালু কাক বসে আছে। এখন তুমিই বলো, এই ঘরটা কার? আমার না ওই কালু কাকের? আমি আমার ওই ঘরটা যে অনেক পরিশ্রম করে বানিয়েছি, এখন ও বলছে এই ঘরটা ওর। এখন তুমিই বলো আমি কি করব? এই ঘরটা যদি কালু কাক নিয়ে নেয় তাহলে আমি কোথায় থাকবো বলো তো? আরে না না শিয়াল মহারাজ, ওই টুনি পাখি মিথ্যে কথা বলছে, ওই ঘরটা আমারই। আরে তোমরা দুজন আমাকে কিছু বলছো নাকি? যদি কিছু বলে থাকো তাহলে আমার সামনে এসে বলো। আরে আমার সামনে আসার কথা বললাম বলে তোমরা আবার ভয় পেও না, কেমন? আসলে আমার বয়স হয়েছে তো, ওর জন্য আমি একটু কানে কম শুনতে পাই। তাই তোমরা দুজন যে যাই বলো না কেন আমার সামনে এসো, আর আমার সামনে এসেই বলো। না না, কাছে যাব না। যাই হোক, শিয়াল তো যদি খেয়ে নেয়। না না, এই শিয়ালের সামনে যাব না। এই শিয়ালকে দিয়ে কোনো ভরসা নেই, যদি খেয়ে ফেলে। আরে তোমরা দুজনে এত কি ভাবতে বসলে বলো তো?
এখন আসো আমার সামনে আর আমাকে বলো তোমাদের কি বক্তব্য আছে। আমাকে যদি তোমরা দুজন না শুনিয়েই বলতে পারো তাহলে আমি কি রায় দেবো বলো তো। এখন আসো আমার সামনে আসো, আমি তোমাদেরকে খাবো না এইটুকু বিশ্বাস করতেই পারো। এই শিয়ালটা মনে হয় সত্যি কথাই বলছে, না যাই সামনে গিয়েই বলি। এই কথা বলে ওই কালু কাক ওই শিয়ালের সামনে চলে যায় আর ওই শিয়ালটা কপ করে সেই কালু কাককে খেয়ে নেয়। এই দেখে ওই টুনি পাখি ভীষণ ভয় পেয়ে যায় আর সেইখান থেকে পালিয়ে যায়। বাবা অনেক জোর বেঁচে গিয়েছি, আর একটু হলে তো আমি ওই শিয়ালের পেটে চলে যেতাম। আজ থেকে আমি যাকে তাকে একদমই বিশ্বাস করব না। এরপরে টুনি পাখি তার বাসার মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আরে টোনা, তুমি এখন বুঝতে পারলে তো যে নিজের শত্রুদেরকে কেন বিশ্বাস করতে নেই? হ্যাঁ গো, আমি বুঝতেই পেরেছি। আজকের পরের থেকে আমি যাকে তাকে কখনোই বিশ্বাস করব না। একটা জঙ্গলে অনেকগুলো পাখি একসঙ্গে বসবাস করত, আর এই জঙ্গলের মধ্যে একটা কমলা লেবুর গাছও ছিল। এই জঙ্গলের সমস্ত পাখিরা ওই গাছের ফল খাওয়ার জন্য সেই কমলা লেবুর গাছের কাছে যেত। একদিন হঠাৎ করে ওই কমলা লেবুর গাছের কাছে একটা ভয়ানক ডাইনি চলে আসে। ওই ডাইনিটা এসে ওই কমলা লেবুর গাছটাকে দেখতে পায় আর দেখে বলে, আরে কমলা লেবু, আমি তো কমলা লেবু খেতে খুব ভালোবাসি। এখন থেকে আমি এই কমলা লেবুর গাছের মধ্যেই বসবাস করব। হা হা হা। আর এই কমলা লেবুর গাছের কাছে যারা আসবে কমলা লেবু খেতে, আমি তাকেই ধরে খেয়ে ফেলবো। এই কথা বলে ওই ডাইনিটা ওই কমলা লেবুর গাছের মধ্যে চলে যায় আর ওই কমলা লেবুর গাছের মধ্যে বসবাস শুরু করে দেয়। এরপরের থেকে ওই কমলা লেবুর গাছের কাছে কেউ ফল খেতে আসলে সেই ডাইনিটা এসে তাকে ধরে কপ করে গিলে খেয়ে নিত। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপরে জঙ্গলের সমস্ত পাখিরা একজোট হয়ে একটা মিটিং ডাকে আর বলতে থাকে, আরে তোমরা তো সবাই জানোই যে আমাদের ওই কমলা লেবুর গাছের কাছে একটা ভয়ানক ডাইনি চলে এসেছে। তাই আমরা যখনই কেউ ওই কমলা লেবুর গাছের কাছে কমলা লেবু খেতে যাচ্ছি তখনই ওই ডাইনিটা এসে আমাদেরকে খেয়ে নিচ্ছে। এমন ভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা সবাই মারা পড়বো, তাই না? তাই তোমাদের মধ্যে থেকে কেউ একজন সাধু বাবার কাছে যাবে আর সাধু বাবার কাছে গিয়ে সাহায্য চাইবে, কেমন? এই সমস্ত কথা শুনে টুনি পাখি চলে যায় ওই সাধু বাবার কাছে আর ওই সাধু বাবার কাছে গিয়ে টুনি পাখি সমস্ত ঘটনা খুলে বলে। আরে সাধু বাবা, আমাদেরকে বাঁচিয়ে নাও, না হলে যে ওই ডাইনিটা আমাদেরকে খেয়ে ফেলবে। আরে টুনি পাখি, কি হয়েছে? ভালো করে খুলে বলো, আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না। সাধু বাবা, আমাদের জঙ্গলে একটা কমলা লেবুর গাছ আছে আর ওই গাছের থেকে ফল খেয়ে আমরা আমাদের খিদে মেটাই, কিন্তু এখন ওই গাছের মধ্যে একটা ভয়ানক ডাইনি চলে এসেছে। আমরা যদি কেউ ওই ফলের গাছের আশেপাশেও যাই তাহলে ওই ডাইনিটা এসে যে আমাদেরকে খেয়ে নিচ্ছে। এমন ভাবে যদি চলতে থাকে তাহলে তো ওই ডাইনিটা আমাদেরকে খেয়ে ফেলবে। তাই তুমি ওই ডাইনির হাতের থেকে আমাদেরকে বাঁচাও, প্লিজ সাধু বাবা বাঁচাও। টুনি পাখির মুখে এই সমস্ত কথা শুনে ওই সাধু বাবার খুব দয়া হয়, তাই ওই সাধু তার জাদু শক্তি টুনি পাখির গায়ের মধ্যে দিয়ে দেয়। এরপরে টুনি পাখি সেই কমলা লেবুর গাছের কাছে চলে আসে। টুনি পাখি যখনই ওই লেবু গাছের কাছে চলে আসে ঠিক তখনই ওই ডাইনিটা বাইরে বেরিয়ে আসে। ডাইনিটা বাইরে বেরিয়ে এসে টুনি পাখিকে যেই না খেতে যায় ঠিক তখনই টুনি পাখি তার জাদু শক্তি ওই ডাইনির গায়ে দিয়ে দেয়। তখনই ডাইনির গায়ে আগুন লেগে যায় আর ডাইনিটা জ্বলে পুড়ে সেইখানেই মারা যায়। এরপরের থেকে ওই জঙ্গলের সমস্ত পাখিরা ওই কমলা লেবুর গাছের কাছে আসতে থাকে আর তারা সেই কমলা লেবু খেয়ে তাদের খিদে মেটাতে থাকে। এই জঙ্গলটা হচ্ছে সুন্দরবন জঙ্গল। একদিন এই জঙ্গলে একটা দুষ্টু তান্ত্রিক চলে আসে আর ওই তান্ত্রিকটা এসে তার জাদু শক্তি দিয়ে সেই জঙ্গলটাকে পুরো রুক্ষ সূক্ষ্ম করে দিয়ে যায়। একদিন টুনি পাখি ঘুরতে ঘুরতে সেই জঙ্গলের মধ্যে চলে আসে আর এসে দেখে জঙ্গলটার কি খারাপ অবস্থা। এই দেখে টুনি পাখি খুব মন খারাপ করতে থাকে। ঠিক তখনই সেইখানে একটা পরী চলে আসে। আরে টুনি পাখি, তুমি এত কান্নাকাটি কেন করছো? তোমার কি হয়েছে আমাকে বলো। আরে মিষ্টি পরী, এই জঙ্গলটা কত সুন্দর ছিল, কিন্তু এখন এই জঙ্গলের যা অবস্থা, আমরা সব পাখিরা তো না খেতে পেয়ে মারা যাব। এই জঙ্গলে তো কোনো কিছুরই বসবাস নেই। আমরা পোকামাকড় খাবার দাবার কোথায় পাবো বলো তো? এইসব ভেবে ভেবেই আমার খুব কান্না পাচ্ছে। তুমি কি আমায় বলতে পারো এই জঙ্গলটা আবার পুনরায় ঠিক হবে কিনা? হ্যাঁ টুনি পাখি, অবশ্যই হবে, যদি তুমি চাও তাহলেই। হ্যাঁ মিষ্টি পরি, আমি তো চাই এই জঙ্গলটা আবার আগের মতো হোক।
তুমি আমাকে বলো আমি এই জঙ্গলটাকে কিভাবে ঠিক করতে পারি। তাহলে শোনো, এই জঙ্গলেরই পেছনে একটা ইচ্ছাধারী নাগিন বসবাস করে। তুমি যদি তার কাছ থেকে একটা মণি নিয়ে আসতে পারো আর এই জঙ্গলের মধ্যে স্পর্শ দিতে পারো, তাহলেই যে এই জঙ্গলটা আবার পুনরায় ঠিক হয়ে যাবে। ঠিক আছে মিষ্টি পরি, আমি অবশ্যই চেষ্টা করব। এখন আমি চললাম ওই নাগিনের কাছে। এরপরে টুনি পাখি সেই নাগিনের কাছে চলে যায় আর গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। টুনি পাখির মুখে সমস্ত ঘটনা শুনে সেই নাগিনের খুব দয়া হয়, তাই ওই নাগিনটা তার জাদুই মণিটা দিয়ে দেয়। এরপরে টুনি পাখি সেই মণিটাকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে চলে যায় আর জঙ্গলে স্পর্শ করাতেই সেই জঙ্গলটা পুনরায় আবার ঠিক হয়ে যায়। এই দেখে টুনি পাখি ভীষণ খুশি হয়ে যায় আর জঙ্গলের সকলে সুখে শান্তিতে সেই জঙ্গলের মধ্যেই বসবাস করতে থাকে। একদিন টুনি পাখি তার বাচ্চাকে তার নিজের বাসার মধ্যে রেখে বাইরে চলে যায় খাবার আনার জন্য। কিছুক্ষণ পর সেইখানে একটা কালু কাক চলে আসে আর এসে বলে, আরে ছোট বাচ্চা, তুমি কি জানো টুনি পাখি তোমার আসল মা নয়? কি বলছো তুমি এইসব কথা? টুনি আমার মা। টুনি আমার মা হবে না কেন? তুমি এসব উল্টোপাল্টা কেন বলছো আমাকে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না। যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে তুমি তোমার মার কাছ থেকে শুনে নিও না তোমার মা আসল মা কিনা। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, আমার বাড়িতে অনেক কাজ আছে। এই কথা বলে ওই কালু কাক সেখান থেকে চলে যায়। ওই কালু কাকের মুখে এই সমস্ত কথা শুনে টুনির ছোট্ট ছানাটা খুব কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই সেইখানে টুনি পাখি চলে আসে। টুনি পাখি এসে দেখে তার বাচ্চাটা খুব কান্নাকাটি করছে। এই দেখে টুনি তার বাচ্চাকে বলতে থাকে, আরে বাচ্চা, তোমার কি হয়েছে? তুমি এত কান্নাকাটি কেন করছো? মা, তুমি যখন বাসা থেকে বাইরে গেলে ঠিক তখনই এইখানে একটা কালু কাক এসেছিল আর আমাকে এসে বলছে তুমি নাকি আমার আসল মা নয়। এটা কি সত্যি মা? হ্যাঁ বাচ্চা, ওই কালু কাক যা বলেছে সবই সত্যি কথা, কিন্তু তোমাকে আমি এতদিন বলিনি, তুমি অনেক কষ্ট পাবে তাই। কিন্তু তুমি যখন আজ সমস্ত কিছু জানতেই পেরেছো, তাহলে তোমার জানা উচিত আমি তোমাকে কোথা থেকে নিয়ে এসেছি। তাহলে তুমি শোনো, আমি তোমাকে বলি। একদিন রাতের বেলায় জঙ্গলের মধ্যে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয় আর তার সাথে সাথে প্রচন্ড পরিমাণে ঝড়ও শুরু হয়। সেই ঝড়ের কারণে অনেক গাছপালা জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে যায়। পরের দিন সকালে আমি যখন জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, ঠিক তখনই আমি দেখতে পাই একটা টুনি পাখি গাছের নিচে চাপা পড়ে মরে পড়ে আছে আর ওই টুনি পাখির পাশেই একটা ডিম অক্ষত অবস্থায় পড়ে আছে। আমি সেই ডিমটাকে দেখে আমি আমার সাথে আমার বাসায় নিয়ে আসলাম। তারপরে আমি ওই ডিমটাকে খুব ভালোভাবে দেখাশোনা করতে লাগলাম আর তারপরে একদিন তুমি সেই ডিম থেকে বাইরে বেরিয়ে আসলে। ওহো মা, এমন কথা? তুমি তো আমাকে ছোট থেকে মানুষ করেছো মা, তাহলে তো তুমিই আমার আসল মা। হ্যাঁ আমার ছোট্ট ছানা, আমি তোমার আসল মা। আসো আসো, আমার কাছে আসো। এরপরের থেকে টুনি পাখি আর তার ছোট্ট ছানা সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একটা খুব সুন্দর জঙ্গলে টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। টুনি পাখি তার বাসার মধ্যে 3টে ডিম পেড়েছিল, কিন্তু ওই 3টে ডিমের মধ্যে একটা ডিম ছিল কালো। টুনি পাখি তার কালো ডিমটাকে দেখে খুব চিন্তিত হয়ে যায় আর টুনি পাখি তার কালো ডিমটাকে দেখে মনে মনে ভাবতে থাকে, এই ডিমটা তো আমার পেটের থেকেই বের হয়েছে, তাই আমি আর দুটো ডিমকে যেমন ভালোবাসবো, এই ডিমটাকেও আমি ঠিক তেমন ভাবেই ভালোবাসবো। এমনই একদিন ওই জঙ্গলে খুব বৃষ্টিপাত শুরু হয় আর সাথে অনেক ঝড়ও শুরু হয়। এই ঝড়ে টুনি সহ টুনির ডিমগুলো নিচে পড়ে যায় আর সাথে সাথে টুনির দুটো ডিম ফেটে যায়। এই দেখে টুনি পাখি খুব কান্নাকাটি করতে থাকে আর একা একাই বলতে থাকে, হে ভগবান, এটা কি হয়ে গেল? আমার ডিমগুলো এইভাবে কিভাবে ভেঙে যেতে পারে? আমার ডিমগুলো এইভাবে তুমি ভেঙে দিলে ঠাকুর, আমি এখন কি করব আর কি নিয়ে থাকবো? আমার যে ডিমগুলোই শেষ সম্বল ছিল, তুমি সেটাও কেড়ে নিলে। টুনি পাখি যখন এই সমস্ত কথা বলে বলে খুব কান্নাকাটি করছিল, তখনই টুনি লক্ষ্য করে সেই কালো ডিমটা এখনো অবধি অক্ষত রয়েছে। টুনি পাখি সেই ডিমটাকে দেখে একটু মনে সাহস পায় আর একা একাই বলতে থাকে, আরে আমার কালো ডিমটা তো এখনো অক্ষত রয়েছে। হে ভগবান, তুমি আমাকে কৃপা করেছো। আমি যেই ডিমটা দেখে চিন্তিত ছিলাম, এখন আমার সেই ডিমটাই যে শেষ সম্বল। না, আমাকে ভেঙে পড়লে চলবে না। আমি এই ডিমটাকে আমার বাসায় নিয়ে যাই আর একেই আমি তা দিয়ে ডিম থেকে বাচ্চা বের করব আর তারপরে তাকে নিয়েই আমি শান্তিতে বসবাস করব। এই কথা বলে টুনি পাখি সেই ডিমটাকে নিয়ে তার বাসায় চলে যায়। এর কিছুদিন পরে টুনির ওই কালো ডিমটা থেকে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা বের হয়।
টুনি পাখি তার বাচ্চাটাকে দেখে খুব খুশি হয় আর দেখতে দেখতেই টুনির বাচ্চাটা বেশ বড় হয়ে যায়। কিন্তু টুনি পাখি তার বাচ্চাটা এত বড় হওয়া সত্ত্বেও তাকে একা একা বাইরে যেতে দিত না। টুনি পাখি তার বাচ্চাটাকে অনেক আদর যত্নে আর স্নেহেতে বড় করছিল, কিন্তু হঠাৎই একদিন টুনি পাখি খুব অসুস্থ হয়ে পড়ে। তাই টুনি পাখি তার ছানাটাকে বলতে থাকে, বাচ্চা, আজকে না আমার শরীরটা খুবই খারাপ, মনে হয় না আমি ঘর থেকে বাইরে যেতে পারবো খাবার আনার জন্যে। আজকে তোমাকে কষ্ট করে একটু বাইরে যেতে হবে আর গিয়ে নিজের জন্য খাবার আনতে হবে। আমার শরীর খারাপের কারণে তো আমি বাইরেই যেতে পারিনি আর তোমার জন্য খাবারও আনতে পারিনি। তাই তুমি সকাল থেকে এখনো অবধি না খেয়ে আছো। এখন তুমি যাও, বাইরে যাও আর খাবার নিয়ে আসো, না হলে যে তুমি অসুস্থ হয়ে মারা যাবে। মা, আমি কি করে খাবার আনবো বলো তো? আমি তো আজ পর্যন্ত এই বাসার থেকে বাইরে অবধি যাইনি, আমি বাইরের কোনো দুনিয়ায় দেখিনি, আমি কোথা থেকে খাবার আনবো মা? টুনি পাখি তার বাচ্চাকে কিছুই বলতে পারছিল না। এদিকে টুনি তার বাচ্চাকে খিদে পেটে দেখতেও পারছিল না। টুনি পাখি কি করবে সেটা বুঝেই উঠতে পারছিল না। তখন টুনি পাখি অনেক কষ্ট করে সেইখান থেকে চলে যায় খাবার আনার জন্য। টুনি পাখি বাইরে গিয়ে তার বাচ্চার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু টুনি পাখির এমন অবস্থা দেখে টুনির বাচ্চার অনেক মায়া হয় আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা, তুমি আমাকে ক্ষমা করো মা, তোমার এমন অসুস্থ শরীর নিয়ে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো। আমার যে নিজের উপরে নিজের খুব ঘেন্না হচ্ছে মা, আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুবই অসুস্থ, কিন্তু তুমি এই অসুস্থ শরীর নিয়ে আমার জন্য খাবার নিয়ে আসলে। কিন্তু জানো মা, এই সব কিছু দোষ তোমারই। তুমি আমাকে এত বেশি ভালোবেসেছো যে আমাকে কখনো বাসা থেকে তুমি বাইরে যেতে দাওনি। তাহলে আমি কি করে চিনবো তুমিই বলো মা? তুমি আমাকে এত ভালোবেসেছো যে আমাকে কখনো একা বাইরে তুমি যেতেই দাওনি। তাহলে আমি বাইরের দুনিয়া কিভাবে চিনবো মা? হ্যাঁ বাচ্চা, এখন আমিও বুঝতে পারছি আমার অতিরিক্ত ভালোবাসার কারণেই আজকে তুমি কিছুই চিনতে পারছো না। আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। মা, আমি যখন ছোট ছিলাম আমার জন্য খাবার আনা তোমাদের কর্তব্য ছিল, কিন্তু এখন তো আমি বড় হয়ে গিয়েছি। এখন তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাজ করবে, খাবার আনবে, এটা আমি কিভাবে দেখবো মা? তুমি শোনো মা, আজকের পরের থেকে তুমি জঙ্গল থেকে বাইরে যাবে না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। আরে আমার বাচ্চা, তুমি এত বড় হয়ে গিয়েছো, তুমি এত কিছু জানো, আমার যে তোমার উপর খুব গর্ব হচ্ছে। তুমি যে আমাকে সাহস করে বলছো, আমি এতেই অনেক খুশি হয়েছি। এরপরে টুনির ছানা বাইরে চলে যায় আর বাইরে থেকে খাবার নিয়ে আসে তার মায়ের জন্য। এই দেখে টুনি পাখি খুব খুশি হয় আর খুশি হয়ে বলতে থাকে, সব বাবা মায়েরই নিজের বাচ্চাদেরকে ভালোবাসা অবশ্যই উচিত, কিন্তু এতটাও না যে নিজের বাচ্চা কর্মক্ষমতায় হারিয়ে ফেলে। একটা জঙ্গলে টুনি পাখি তার বন্ধু কালু কাকের সঙ্গে বসবাস করত। কালু কাক আর টুনি পাখি ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছিল। তারা দুইজন সব সময় একসঙ্গে থাকে আর একসঙ্গেই তারা এদিক ওদিক থেকে খাবার সংগ্রহ করে। এমনই একদিন কালু কাক টুনি পাখিকে বলে, আরে টুনি পাখি, আমাদের ঘরে সমস্ত খাবার যে শেষ হয়ে গেছে, এখন আমরা খাবার কোথায় পাবো? তার থেকে বরং চলো আমরা চুরি করে নিয়ে আসি। প্রথমে আমরা ফল চুরি করব আর তারপরেই আমরা সবজি চুরি করব, কেমন? আরে কালু কাক, আমরা তো কিছুদিন আগেই চুরি করলাম, এখন আবার চুরি করতে হবে? কালু কাক, এখন আমরা যদি চুরি করি তাহলে কোনো বড় সড়ো চুরি করব, এমন ছোট ছোট চুরি করলে তো বারবার চুরি করতে হয়। এত ঘন ঘন চুরি করলে তো লোকেরা আমাদের সন্দেহ করবে আর তারপরে আমরা ধরাও পড়ে যাব। টুনি পাখি, তুমি তো একদম ঠিক কথাই বলছো, কিন্তু আমরা যদি বড় সড়ো চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই তাহলে? আরে কালু কাক, তুমি তো ভীষণ ভীতু, তুমি এত ছোট ছোট বিষয়ে এত ভয় কেন পাও বলো তো? আমরা তো এর আগেও কত চুরি করেছি, কখনো কি ধরা পড়েছি? আগে যখন কখনো ধরা পড়িনি, তাহলে এইবারও আমরা ধরা পড়বো না। এবার তুমি দেখো, আমরা বড় সড়ো চুরি করব আর তারপরে আরাম করে খাবো। এই কথা বলে টুনি পাখি আর কালু কাক বাজারের দিকে চলে যায়। কালু কাক, তুমি ওই ফলালাকে নিজের কথা দিয়ে উলঝিয়ে রেখো, কেমন? আর আমি এদিক থেকে চুরি করে নেব। ঠিক আছে টুনি পাখি, আমি তাই করব। আরে পায়রা ভাই, তোমার ফলগুলোর দাম কেমন? আমার কাছে তো অনেক রকমেরই ফল আছে, এগুলোর এক একটার এক এক রকম দাম। এখন তুমি বলো, তুমি কোন ফলটা নিতে চাও? কালু কাক পায়রাকে এই সমস্ত কথা বলে তাকে কথা দিয়ে উলঝাতে থাকে। অন্যদিকে টুনি পাখি কিছু ফল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তোমার এই আপেলগুলোর দাম কেমন পায়রা? এই আপেলগুলোর দাম যে 200 টাকা কেজি। না না পায়রা, তোমার কাছ থেকে আমি ফল নিতে চাচ্ছি না,
তোমার কাছে তো অনেকই দাম, এখন আমি আসি। এই কথা বলে ওই কালু কাক সেইখান থেকে পালিয়ে যায়। কালু কাক আর টুনি পাখি সেই ফলগুলো তাদের ঘরের মধ্যে রেখে দেয়। এরপরে তারা দুজন একটা সবজির দোকানে চলে যায়। দোকানদার কালু কাককে কিছু আলু দেখাতে থাকে, আর এইদিকে টুনি পাখি কিছু সবজি চুরি করতে থাকে। ঠিক তখনই দোকানদার টুনি পাখিকে সবজি চুরি করতে দেখে নেয়। এরপরে দোকানদার বলতে থাকে, আরে টুনি পাখি, তুমি এটা কি করছো? আমার দোকান থেকে চুরি করছো? তুমি কি ভেবেছো আমি কিছুই দেখতে পাই না? তুমি তো এইটুকু একটা পাখি, আর তোমার এত বড় সাহস তুমি আমার দোকান থেকে চুরি করো? তুমি দাঁড়াও টুনি, আমি এই জঙ্গলের মহারাজকে ডাকবো, আর তারপরে তোমার শাস্তির ব্যবস্থা করব। আমাকে ক্ষমা করে দাও, এমনটা করো না, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমি কখনোই চুরি করব না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ঠিক আছে টুনি পাখি, আমি তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এর পরের থেকে কখনো চুরি করবে না, ঠিক আছে? টুনি পাখি আর কালু কাক দোকানদারের এমন কথা শুনে খুব ভয় পেয়ে যায়, আর ভয়ে ভয়ে সেইখান থেকে পালিয়ে যায়। এরপরে কালু কাক আর টুনি পাখি চুরি করা ছেড়ে দেয়। এরপরের থেকে তারা দুজন অনেক পরিশ্রম করতে থাকে, আর সেই টাকা দিয়েই তারা নিজেদের সংসার চালাতে থাকে। এরপরের থেকে তারা দুজন ওই জঙ্গলে খুশি খুশি তাদের জীবন কাটাতে থাকে। একটা জঙ্গলে টুনি পাখি বাসা বানিয়ে তার 2 বাচ্চাকে নিয়ে বসবাস করত। টুনি পাখি ছিল খুবই গরিব। অন্যদিকে ওই জঙ্গলেই একটা দুষ্টু কালু কাক বসবাস করত। ওই কালু কাক তার সামনে যাকেই দেখতে পেত তাকেই ধরে ধরে খেয়ে নিত। এমনই একদিনের ঘটনা। টুনি পাখির ছোট ছোট বাচ্চাদের অনেক খিদে পায়, এই জন্য টুনি তার বাচ্চাদেরকে নিজের বাসার মধ্যে রেখে বাইরে চলে যায় খাবার খোঁজার জন্য। ঠিক তখনই সেইখানে ওই দুষ্টু কালু কাক চলে আসে। ওই কালু কাকটা এসে এদিক সেদিক তাকাতে থাকে, দেখে সেইখানে কেউই নেই। এই সুযোগ বুঝে সেই কালু কাক টুনির একটা ছানাকে কপ করে গিলে খেয়ে নেয়। টুনির বাচ্চাটাকে খেয়ে সেই কালু কাক সেইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সেইখানে টুনি পাখি ফিরে আসে, আর এসে দেখে সেইখানে তার একটা বাচ্চা নেই। এই দেখে টুনি কান্নাকাটি করতে করতে বলে, আরে ছানা, তোমার ভাই কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। মা, তুমি চলে যাওয়ার পর এখানে একটা দুষ্টু কাক এসেছিল, সেই কাকটা এসে ভাইকে খেয়ে ফেলেছে। এই কথা শুনে টুনি পাখি খুব কান্নাকাটি করতে থাকে, আর কান্নাকাটি করতে করতে বলে, ওই দুষ্টু কালু কাক আমার বাচ্চাটাকে খেয়ে নিল, ওকে তো উচিত শিক্ষা দিতেই হবে। না, আমাকে কান্নাকাটি করলে চলবে না, ওকে যে মজা দেখাতেই হবে। ও আমার একটা বাচ্চাকে খেয়েছে, ও তো আমার আরেকটা বাচ্চাকেও খেতে এখানে ঠিক চলে আসবে। আমি একটা কাজ করি, আমি ওই গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকি, যখনই কালু কাক আসবে ওকে আমি উচিত শিক্ষা দেব। এই কথা বলে ওই টুনি পাখি একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে থাকে। ঠিক তখনই সেইখানে ওই কালু কাক চলে আসে। ওই কালু কাকটা এসে এদিক সেদিক দেখতে থাকে। যখনই দেখে সেইখানে কেউ নেই, তখনই সেই কালু কাক টুনির ছানাটাকে খেতে যায়। ঠিক তখনই টুনি পাখি বাইরে বেরিয়ে আসে, আর বাইরে বেরিয়ে এসে একটা লাঠি বের করে কালু কাককে ভীষণ মারে। কালু কাক মার খেয়ে নিচে পড়ে সেইখানেই মারা যায়। এরপরে টুনি পাখি তার একটা ছানাকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।